বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা থেকে শুরু করে যুক্তরাজ্যে পলাতক আওয়ামী লীগ নেতাদের একেবারে মজমা দেখা যাচ্ছে। তারা এক জায়গায় বসে আড্ডা মারছে, মানে অলস সময় কাটাচ্ছে, মাঝে মধ্যে বক্তব্য দিচ্ছে। সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো, বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূস সরকারের একই চুক্তি হলো, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা থেকে শুরু করে সীমান্ত হত্যা ও পানি বন্টন চুক্তি নিয়ে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকটি খুবই ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাইল্যান্ডের ব্যাংককে শাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের শেষে সাইড লাইনে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত এই বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই মোদীর সাথে বৈঠক নিয়ে চেষ্টার অন্ত ছিল না। আদৌ বৈঠক হবে কিনা তা নিয়েও শঙ্কা ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু ছিল তা নিয়েও আলোচনা হয়েছে। কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও। পতিত স্বৈরাচারের উস্কানিমূলক সব বক্তব্য যে ভারত থেকে বসিয়ে দেওয়া হচ্ছে, কথা হয়েছে তা নিয়েও। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন, সেগুলো বিষয়ে কথা হচ্ছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি। ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের প্রায় 8 মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। তবে ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদী শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠান। প্রেস সচিব বলেন, দুই নেতার বৈঠকে তিস্তা ও সংশ্লিষ্ট পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা, আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকটি খুব ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এই বৈঠক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা তার। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 8 মাসের মাথায় প্রথম বৈঠকে বসলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী। এর ফলে হয়তো দুই দেশের সম্পর্কের যে সম্পূর্ণ বরফ সেটি পুরোপুরি গলবে না, কিন্তু এই দুই নেতার বিমস্টেকের মতো আয়োজনের সাইডলাইনে এমন বৈঠক আগামীতে যে কোনো ধরনের টানাপোড়েনের সমাধানে কর্মকর্তাদেরকে আসলে নতুন এক ধরনের কৌশল দিবে, সেটি এখন আশা করতেই পারে সব পক্ষ। সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো, বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে। আগে সংস্কার, তারপর বিচার, সংস্কার, তারপর নির্বাচন। আমরা ক্ষমতার রাজনীতি করি না, করলে আমরা নির্বাচন চাইতাম। প্রফেসর ইউনূস সাহেব সংস্কার করে নির্বাচন দেবে। এই সংস্কারের প্রয়োজন যদি 1 বছর হয় 1 বছর সময় আমরা দেব, 2 বছর হলে 2 বছর দেব, কম বেশি যা লাগে দেব, কিন্তু সংস্কার না করে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার পক্ষ থেকে অলরেডি দাবি উঠেছে, সংস্কার ব্যতীত নির্বাচন নয়। আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমরা চাই এমন একটি দেশ যেটা আমাদের বেলাল ভাই বলেছেন, সবাই কথা বলতে চায়, স্বাধীনতা চায়, মনের কথা কেন বলতে পারবে না? আওয়ামী লীগ এখন কেন রাজনীতি করতে পারছে না? কারণ তারা মানুষকে রাজনীতি করতে দেয়নি।
সরমনার পীর সাহেব মাওলানা ফয়জুল করিম হাফেজাহুল্লাহ চমৎকার একটি কথা বলেছেন তার একটি রাজনৈতিক প্রোগ্রামে, যে আওয়ামী লীগ 3 বছর 3 বার 3 নির্বাচনে দেশের মানুষকে ভোট দিতে দেয়নি, তাদেরকেও কমপক্ষে 3 বার ভোটের বাইরে রাখা উচিত। এটা ওদের ন্যূনতম পাওনা। এই কথার সাথে একবারে একমত আমি নই, কারণ সংস্কারের পরে যদি মনে হয় যে সংস্কার দিলে ঠিক আগের মতো জুলুম করা যাবে না, নির্বাচনে সবাই আসুক না, যদি এদেশের মানুষ সবার ভোট সবাই দিতে পারে, ভোটের মাধ্যমে যেই এমপি হবে আমাদের কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আপনার নাগরিকত্ব, নাগরিক অধিকার কেড়ে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। জামাত ইসলামী প্রসঙ্গে কথা বলছিলাম। জামাত ইসলামী আপনারা যারা করছেন, জামাত করার পিছনে শুধু উদ্দেশ্য একটা, আল্লাহর জান্নাত পাওয়া। হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা শিখাবো যা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা জিহাদ করো, লড়াই করো জান দিয়ে, মাল দিয়ে। ছাত্র শিবির যখন করেছি ক্লাস 6 থেকে ক্লাস 10 এর বছরীয় সভাপতি ইউনিয়নের সভাপতি ছিলাম, তখন থেকে একটি কথাই শিখেছি, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, যেই পর্যন্ত পুরা জমিন আল্লাহর না হবে, প্রতিটি আদালতে আল্লাহর আইনে বিচার না হবে, প্রতিটি অফিসে আল্লাহর আইনে সমাজ পরিচালনার মতো নেতা বসানো না যাবে, সংসদ ভবনে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সংবিধান না ঢুকবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রীরা নিজের কার্যালয়ে ইমাম হয়ে ইমামতি করে নামাজ না পড়াবে, আল্লাহর কথার আলোকে সমাজ চলার আগ পর্যন্ত আমাদের জিহাদ বন্ধ হবে না। আল্লাহ বলছে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, এর চেয়ে বড় ফিতনা হতে পারে না। ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। সমাজ জমিন হবে আল্লাহ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বিরক্ত হচ্ছেন না তো? বাংলাদেশ এই 54 বছর অতিক্রম করছে, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ কি একদিন চলেছে? কোন আদালতে আল্লাহর আইনে কি একদিন বিচার হয়েছে? প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীরা তাদের নিজস্ব কার্যালয়ে টেওনো ডিসিরা ইমামতি করে কি একদিন নামাজ পড়েছে? আমাদের আদর্শ একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মসজিদের ইমাম ছিলেন, মদিনার প্রেসিডেন্টও ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা 4 জন 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ওমর তো অর্ধ পৃথিবী চালিয়েছেন। আবার যখন নামাজের সময় হতো, সবার সামনে গিয়ে ইমামতি শুরু করে। আমরা বাংলাদেশে সমাজটা চাই, কোরআনের আলোকে দেশ চলছে, এটা চাই। এটা চাওয়ার নাম কি নিছক রাজনীতি? এবার বলুন তো, যারা কোরআন চায় না, কোরআনের বিধান চায় না, না চাওয়াটা কি ঈমান না কুফর? চাওয়াটার নাম কি? ঈমান। এই চাওয়াটা ঈমান, যে আপনি চাইবেন যে জমিন যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। যুক্তরাজ্যে পলাতক আওয়ামী লীগ নেতাদের একেবারে মজমা দেখা যাচ্ছে। তারা এক জায়গায় বসে আড্ডা মারছে, মানে অলস সময় কাটাচ্ছে, মাঝে মধ্যে বক্তব্য দিচ্ছে। কিন্তু আর যাই হোক না কেন, তারা দল যে করছে না, এতে দলের যে কোনো লাভ হচ্ছে না, এটা পরিষ্কার। দল মানে সেখানেই যে পরিমাণ নেতা, এখানে যে যমুনা অনলাইন দেখা যাচ্ছে, এক ফ্রেমে দেখা গেল পলাতক সাবেক 4 মন্ত্রী, 4 জন মন্ত্রী আছেন, সিলেটের মেয়র আছেন। তাহলে তারা ওখানেই তো একটা দল হইতে পারে, ওখানেই তো মূল্যায়ন হইতে পারে যে আমরা যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের সময় আমাদের যে ভূমিকা ছিল
সেই ভূমিকাটা ভুল ছিল। কিন্তু তারা মনে করে এই অভ্যুত্থানটা একটা ষড়যন্ত্র, এটা হলো উগ্রবাদী মৌলবাদী, এই ব্যাখ্যা নিয়ে তারা চলছে। আর এই ব্যাখ্যার সাথে অধিকাংশ রাজনৈতিক দল একমত না, কারণ শেখ হাসিনার পতনে শুধু রাজনৈতিক দল বলবো কেন, বাংলাদেশের এমন কোনো বাসাবাড়ি ছিল যেখানে মানুষ অংশ নেয়নি? অংশ নিয়েছে। তো এখন সেই অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান সফল কতটুকু হয়েছে বা না হয়েছে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা তো প্রমাণিত হয়েছে যে ডক্টর ইউনূস অত্যন্ত সফলতার সাথে, তার কোনো রাজনৈতিক দল নেই, তৃণমূল পর্যায়ে তার কোনো শেকড় নেই, তারপরেও তিনি কিন্তু চমৎকার একটা ভাবমূর্তি নিয়ে এগোচ্ছেন। অন্তত কেউ বলতে পারবে না যে ডক্টর ইউনূস টাকা পাচার করছে, ডক্টর ইউনূস দুর্নীতি লুটপাট করছেন বা তার ক্যাবিনেটের কেউ করছে, এটা বলতে পারবে না। ক্যাবিনেট হয়তো বিচ্ছিন্ন ভাবে দুই একজন করতে পারে, কিন্তু সামগ্রিক ভাবে যেসব মানে অভিজ্ঞ মানুষ, জ্ঞানীগুণী মানুষকে তিনি সাজিয়েছেন, আর যাই হোক না কেন এরা লুটেরা না, আওয়ামী লীগের নেতাদের মতন লুটেরা না। আর এনারা দেখেন এই যে তারা পালায় গেছে, প্রত্যেকের বিরুদ্ধে হচ্ছে লুটপাট, গণহত্যার অভিযোগ আছে। এরা টাকার পাহাড় গড়েছে, তারা আগে থেকেই টাকা লুটপাট করে বাইরের সম্পদ গড়েছে, সেখানে জমা রেখেছে। এখন মানে বহু নেতা কর্মী বাংলাদেশে আছে, আমি জানি, পলাতক অবস্থায় না খেয়ে না দিয়ে আছে, তারা বিপন্ন, তারা আজকে এখানে মার খাচ্ছে, ওখানে মার খাচ্ছে, যা টাকা পয়সা ছিল সেই টাকা পয়সাগুলো লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই অবস্থার মধ্যে তারা দিন কাটাচ্ছে, আর ওনারা কিন্তু খুব চমৎকার ভাবে দিন কাটাচ্ছে। না ওই যে বেলজিয়াম থেকে হাসান মাহমুদ আসছেন লন্ডনে ঈদ করতে, তারপর তার ছেলে ওখানে লন্ডনে পড়ে, তারপর সেই সুযোগে দলের নেতাদের সঙ্গে বসে আড্ডা টাড্ডা দিল আর কি। হ্যাঁ, কিন্তু দলটা ভবিষ্যৎ কি, কিভাবে আওয়ামী লীগ আবার এটা পুনর্গঠন করা যায়, সেটা নিয়ে কিন্তু তাদের কোনো চিন্তা নেই, কারণ ওই ঝুঁকি নেবে না। ওইটা একমাত্র ওই যে এখন শেখ হাসিনা উপরে যে ছেড়ে দিছে, ওই শেখ হাসিনা দিল্লিতে বসে বসে যদি কিছু চিন্তা করে তাহলে হবে, নাহলে হবে না। তো বলা হচ্ছে যে যুক্তরাজ্যে এবার একসাথে আওয়ামী লীগ আমলের সাবেক 4 জন মন্ত্রীকে দেখা গেছে। মঙ্গলবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের দেখা যায়, পরবর্তীতে তাদের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদা আলাদা ভাবে তাদের দেখা গেল। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এইবারই প্রথমবার 4 জন সাবেক মন্ত্রীকে একসাথে দেখা গেছে। সাবেক ওই 4 মন্ত্রীরা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়াও তো আছেন সিলেটের মেয়র, তিনি খুবই অ্যাক্টিভ সেখানে। জানা গেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসারত নেতাকে দেখতে মঙ্গলবার হাসপাতালে যান তারা। এখন কেউ লন্ডনে আরামায়েশে থাকবে, কেউ যুক্তরাষ্ট্রে থাকবে, কেউ দিল্লিতে থাকবে আরামায়েশে, আর পড়ে পড়ে মার খাবে হচ্ছে এই দেশে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা। চলবে এইভাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিএনপির ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন। কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা! যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে, যেই বক্তব্য কাউয়া কাদের দিয়েছে, সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে। কাদেরকে? তৌহিদি জনতাকে। কাদেরকে? জামাত শিবিরকে। কাদেরকে? তাবলিগকে। কাদেরকে? ইসলাম প্রিয় নাগরিকদেরকে। এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, আর বিএনপির কাউয়া কাদের এখন নতুনে রূপান্তরিত হচ্ছে আজকের এই ফজলুর রহমান সাহেব। এই ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তিকে। ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় ইসলামী মূল্যবোধের শক্তিকে, এবং এই ফজলুর রহমান সাহেব এখন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা মতো বাংলাদেশকে আজকের তলানিতে নেওয়ার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই বিএনপির ছাতা ব্যবহার করে আজকের বিএনপিকে তলানিতে নিয়ে যাচ্ছে, ডুবিয়ে দিচ্ছে। যেটা বিএনপির কারো যদি এখন হুঁশ না আসে তাহলে এই বিএনপির আগামী দিনের রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে। আজকের এই ফজলুর রহমান সাহেব বারবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি আবার দাঁড় করানো শুরু করেছে। নিশ্চয়ই জনতা আপনাদের মনে আছে সেই 5ই আগস্টের কথা। শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে, পালানোর আগে একটা শব্দ চয়ন করেছিল,
রাজাকার বলে গালি দিয়েছিল, সেই রাজাকারের বাচ্চা গালি দেওয়ার কারণে শেখ হাসিনাকে বাংলার জনতা কিন্তু তাড়িয়ে দিয়েছে। আজও সেই শেখ হাসিনার মতো করে ফজলুর রহমান তার সন্তানের ভূমিকা পালন করছে, তার ভাইয়ের ভূমিকা পালন করছে, তার পরিবারের ভূমিকা পালন করছে। এখন তিনি আবার বাংলাদেশের মানুষদেরকে বিভাজন তৈরি করছে, উনি নাকি দেশটা স্বাধীন করে দিয়েছে। কে বলেছে আপনি স্বাধীন করে দিয়েছেন? কে বলেছে আমার দেশকে আপনি মুক্ত করে দিয়েছেন? কে বলেছে আপনাকে, বাংলাদেশের মানুষকে, আমরা আপনার কারণে বেঁচে আছি? এত বড় দৃষ্টতা আপনি কোত্থেকে দেখান? বাংলার জনগণ বাংলার জনগণের আধিপত্য নিয়ে বেঁচে আছে। তারা পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে এদেশে কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিবে না, তারপরে নিজ দায়িত্বে বেঁচে আছে। যার কর্ম তার, সেভাবেই তারা বেঁচে আছে। আমার রাজনীতি আমার, আপনার রাজনীতি আমার। আপনার কত বড় দৃষ্টতা! আপনি বাংলাদেশের মানুষকে এখন আবার স্বাধীনতার সেই সকল চেতনা বিক্রি করে তারপরে এদেশকে বৈষম্য তৈরি করতে চান। ফজলুর রহমান সাহেব, আপনার এই সকল চটকদারি, শয়তানি, এই সকল মানুষকে বিভাজন করার অপরাজনীতি, সেটা এদেশের জনগণ কোনোদিন গ্রহণ করবে না। সে কারণেই আপনি বলছেন যে আপনাকে কেন এখন মানুষ জুতা নিক্ষেপ করে, বোঝেন না? সে কারণেই আপনি বলছেন আপনাকে কেন থুতু নিক্ষেপ করে, আপনি বোঝেন না? আপনাকে থুতু নিক্ষেপ করে আপনার গলার কারণে, আপনার চাপার কারণে, আপনার গালের কারণে, আপনার ঠোঁটের কারণে, আপনার অভদ্রতার কারণে, আপনার ইতিহাস বিক্রি করার কারণে। বাংলাদেশের কোন জায়গায় আপনার মতো ফজলুর রহমান বিএনপি নয়, জামাত নয়, চরমনাই নয়, স্বয়ং একেবারে আল্লাহর ওলি হয়ে তাহাজ্জুদ পড়ে আসলেও আপনাকে জনগণ গ্রহণ করবে না, কারণ জনগণের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা আপনার নেই। আপনি ডাইরেক্ট ভারতের দালাল, পার্শ্ববর্তী দেশ থেকে এসে বাংলাদেশকে বিভাজন করে এই দেশটাকে ধ্বংস করার জন্য নেমেছেন। আবারও 53 বছর পরে দেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি সাজাচ্ছেন। এটা আমার দলের জন্য কোনোদিন কল্যাণ হবে না। অতএব ফজলুর রহমান সাহেব, সাবধান হয়ে যান। আপনার এই সকল বক্তব্য পরিহার না করলে জনতার কাতারে কোনোদিন দাঁড়াতে পারবেন না। আপনিও ডুববেন, আর আপনি যেই দলের পরিচয় দেন সেই দলটাকে ডুবানোর জন্য আপনি পরিকল্পিতভাবেই রাস্তায় নেমেছেন। তৌহিদি জনতা, আমার গালে কেন জুতা মারেন? আমার গায়ে কেন জুতা নিক্ষেপ করেন? আমাকে কেন জামাত শিবিরের ছেলেরা যা তা যেভাবে খুশি সেভাবে বকছেন? কারণ এই বাংলাদেশটা আমি স্বাধীন করে দিয়েছি, আর সে কারণেই আজকের এই তৌহিদি জনতা আমাকে এভাবে জুতা নিক্ষেপ করতে পারছেন। এই বক্তব্যগুলো দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব। আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত এই ফজলুর রহমান বিভিন্ন সময় আলোচনায় সমালোচনায় রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। ফজলুর রহমান সাহেব সাম্প্রতিক সময়ে এমন কিছু কার্যক্রম শুরু করেছেন যেটার দ্বারা বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকের কাউয়া কাদেরের মতো একটি সমালোচনায় রূপান্তরিত করতে যাচ্ছেন। সকাল সন্ধ্যা তিনি টার্গেট ভিত্তিক মানুষদেরকে আজকের বিভিন্ন জায়গায় বিভাজন তৈরি করছেন। সকাল সন্ধ্যা তিনি নিজেকেই নিজে অপমান করছেন। তিনি বলছেন তৌহিদি জনতা কেন তাকে ফজু পাগলা বলছেন, তৌহিদি জনতা কেন তাকে গায়ে আজকের জুতা নিক্ষেপ করছেন, তার সাথে এরকম আচরণ কেন করছেন, তার পোস্টারের উপরে এরকম করে মানুষ কেন থুতু নিক্ষেপ করছেন। ফজু এখনো বুঝতে পারেন নাই যে এই ফজলুর রহমান সাহেব বাংলাদেশের জনগণের কাছে কি কারণে এরকম নিগৃহীত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। আপনি যেই বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ দেখতে চান, সেই বাংলাদেশে আপনি আজকের নিজে এই সোনার বাংলাদেশে আপনি বৈষম্য তৈরি করছেন। 5ই আগস্টের পরে বাংলাদেশকে আপনি একটি বিশেষ টার্গেট নিয়ে আজকের এই বাংলাদেশটাকে ধ্বংসের জন্য নেমেছেন। বাংলাদেশের মানুষের মূল্যবোধকে আপনি ফজলুর রহমান সাহেব ধারণ করতে পারছেন না, লালন করতে পারছেন না বলেই আপনার কাছে ধারণা হয়েছে যে দেশের তৌহিদি জনতা কিংবা সাধারণ মানুষ আপনাকে পছন্দ করে না। আপনি মুক্তিযুদ্ধকে বিক্রি করে তারপরে আজকের বাংলাদেশের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বাংলাদেশের মানুষ যেই চেতনায় মুক্তিযুদ্ধ করেছে সেই চেতনা আর আপনার চেতনা এক নয়। বাংলাদেশের মানুষ কখনোই ধর্মবিদ্বেষী নয়, বাংলাদেশের মানুষ কখনোই ইসলাম বিদ্বেষী নয়, বাংলাদেশের মানুষ কখনো ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে নয়, বাংলাদেশের মানুষও কোনোদিন তাফসির মাহফিলের বিরুদ্ধে নয়, তাবলিগের বিরুদ্ধে নয়, পীর মাশায়েখদের বিরুদ্ধে নয়। কিন্তু আপনি ফজলুর রহমান সাহেব এই গত কয়েক মাস পর্যন্ত টার্গেট ভিত্তিক দেশের তাবলিগকে অপমান করেছেন। আপনি বলেছেন তাবলিগে জঙ্গি তৈরি হয়। আপনি টার্গেট ভিত্তিক বাংলাদেশের সাধারণ জনগণকে বিভাজন করার জন্য আবারও সেই মুক্তিযুদ্ধের ইতিহাস টেনে এনেছেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে আবার নতুন করে জামাত শিবিরের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি বাংলাদেশের সাধারণ জনগণকে আবার ট্যাগ লাগানোর রাজনীতি শুরু করেছেন, রাজাকার, আল বদর, আল শামস। আপনাকে দেখলে মনে হয়
শেখ হাসিনা তার একজন যোগ্য উত্তরসূরি বাংলাদেশে রেখে তারপরে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি কোনো উপকার আপনার কাছ থেকে কোনোদিন হয়ে থাকে, সেটা আপনি ফজলুর রহমান সাহেব, আমার ধারণা আপনার যে কোনো একটা বক্তব্য থেকে সেই উপকার শেষ হয়ে গিয়েছে। কিন্তু বিএনপি এখনো জানে না আপনার মাধ্যমে কি পরিমাণ ক্ষতি হয়েছে এই দলের। সেটা বিএনপির সাধারণ কর্মীরা ছাড়া, সাধারণ মানুষ ছাড়া, আপনার পাশে ঘুরঘুর করা মানুষগুলো বুঝতে পারবে না, জানতে পারবে না। কারণ এদেশের মানুষের চিন্তা চেতনা একদিক, আর আপনার কার্যক্রম আরেক দিক। আপনাকে নিয়ে আজকের বাংলাদেশের মানুষ এখন ট্রোল করছে কেন? এর একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বাহিরে গিয়ে আপনি কথা বলছেন। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিজে নিজে এই মুক্তিযুদ্ধকে বিক্রি করার চেষ্টা করতে গিয়ে আবারও শেখ হাসিনার মতো জামাত শিবিরকে বিভাজন করছেন, তাদেরকে বাংলাদেশের মূল চরিত্র থেকে দূরে ঠেলার চেষ্টা করছেন। আপনি পার্সেন্টেজ বলে ইসলামপন্থী নাগরিকদেরকে আপনি বলছেন ভোটের রাজনীতিতে তাদের অবস্থানই নাই। আপনি এখন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সকাল সন্ধ্যা চ্যালেঞ্জ দিয়ে আপনি আজকের এই বাংলাদেশের মানুষের কাছে নিগৃহীত হচ্ছেন। আমি অবাক হয়ে যাই যখন এই মানুষটার পক্ষেও কিছু মানুষ শুধুমাত্র দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে দাঁড়িয়ে তারপরে কথা বলতে যায় এবং সেই কথাগুলো বলতে গিয়ে বিএনপি নামক এই দলটির সর্বোচ্চ ক্ষতি সাধন করে, তখন সত্যিই কষ্ট লাগে। ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদী মূল্যবোধের প্রতিষ্ঠিত এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। কিন্তু এই দলে যদি কখনোই কেউ ইসলামের পক্ষে কথা বলে, ধর্মের পক্ষে কথা বলে, তখনই তাকে আপনার ট্যাগ লাগিয়ে ভিন্ন চরিত্র দিয়ে দেওয়া হয়। কিন্তু একই সময়ে যখন ইসলামকে কটূক্তি করে, ধর্মকে কটূক্তি করে, আমাদের সভ্যতা কালচারকে কটূক্তি করে ফজলুর রহমান সাহেব দিন রাত এই ধরনের কথা বলে চলেছেন, তাকে এখন পর্যন্ত বহিষ্কার হয় নাই, তাকে এখন পর্যন্ত করা তো হয়ই নাই, এমনকি সতর্কতাও জারি করা হয়েছে বলে আমার মনে নেই। গতকালকেও দেখলাম তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্তব্য করতে গিয়ে তৌহিদি জনতাকে আজকের দোষারোপ করছেন। আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন যে তৌহিদি জনতা আপনাকে জুতা নিক্ষেপ কেন করে? তৌহিদি জনতা কেন আপনার কপালে জুতা মারেন? এবং এই জুতা মারার জন্য আপনি কতটুকু দায়ী, এটা ফজলুর রহমান সাহেব আপনাকে নিজে অবলম্বন করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। বিএনপি জামাতের কর্মীরা আমাদের এত বকাবকি করে কেন, এই প্রশ্ন আপনি যখন তোলেন তখন আপনাকে মনে রাখতে হবে বিএনপি জামাতের কর্মীরা আপনাকে এরকম করে, জামাত শিবিরের কর্মীরা আপনাকে এরকম করে বকাবকি করছে না। জামাত শিবিরের কর্মীরা বকাবকি করছে না, করছে বাংলাদেশের সাধারণ জনগণ, কারণ আপনি এই বকাবকির যোগ্যতা অর্জন করে ফেলেছেন। ফজলুর রহমান সাহেব, আপনি বাংলাদেশে কিছুদিন আগে বাংলাদেশের তাফসির মাহফিলগুলো হওয়াকে কেন্দ্র করে আপনি মন্তব্য করে জনগণের কাছে নিকৃষ্ট পাত্রে রূপান্তরিত হয়েছেন। আপনি কোন মুখে বলেন যে এদেশে গান বন্ধ হয়েছে, বিভিন্ন ধরনের আপনার কি বলে পূর্বের সংস্কৃতি বন্ধ হয়ে গিয়েছে, এখন মোড়ে মোড়ে ঘরে ঘরে তাফসির মাহফিল, এটা নাকি আপনাকে খুব কষ্ট দেয়, আপনাকে 21শে ফেব্রুয়ারিতে কষ্ট দেয়, 26শে মার্চে কষ্ট দেয়, এখন আর সেই আপনার আগের সেই গান চলে না, এখন মানুষ হেলিকপ্টারে করে আলেমদেরকে নেয়। আপনারা তো জ্বলন্তি কেন? আপনারা তো জ্বলছে কেন? এই মানুষগুলো বাংলাদেশের মানুষ, বাংলার মানুষরাই তাদেরকে ডেকে ডেকে টাকা দেয়, হেলিকপ্টারে নেয়, সেটা তো সংস্কৃতির অংশ। অতএব তাদের সাথে আপনি যদি তার বাজিয়ে তারপরে উল্টো পথে হাঁটতে গিয়ে নিজে নিজে অপমানিত বোধ করেন, তাহলে তো আর কিছু করার নেই, কারণ আপনাকে বাংলাদেশের মানুষ উপেক্ষিত করেছে। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি এমনও হয় যে 300 আসনেও বিএনপির প্রার্থী নির্বাচিত হবে, আপনার আসলে আপনি নির্বাচিত হতে পারবেন না। ধানের শেষ না, দাঁড়িপাল্লা নিয়ে আসলেও পারবেন না, কারণ আপনার এই বক্তব্য, এই শব্দচয়ন বাংলার জনগণ পছন্দ করে না। এদেশের মানুষকে রাজনীতি করতে আপত্তি নেই, মানুষের রাজনীতি থাকতে হবে। বিএনপি রাজনীতি করবে, শহীদ জিয়ার আদর্শ প্রচার করবে, খালেদা জিয়ার ত্যাগ তিতিক্ষা প্রচার করবে, অভাব নাই। কিন্তু আপনি সেই সকল লাইনে না দৌড়িয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি পরিকল্পনায় আপনি পরিকল্পিতভাবে এই দলকে ডুবানোর জন্য নেমেছেন। আমি যদি একটু খোলাসা করে বলি, ফজলুর রহমান সাহেবদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসন করা, এবং আওয়ামী লীগ এবং বিএনপি যে একই জিনিস, এটা এস্টাবলিশ করার জন্যই ফজলুর রহমান সাহেবদেরকে নামানো হয়েছে। এদেরকে প্রশ্রয় দেওয়ার মানে গণতন্ত্র না। যেই বিএনপির নেতাকর্মীরা ভাবেন যে একটি বিশাল দল, এখানে সব থাকবে, তাই বলে পাগল থাকবে, তাই বলে যা ইচ্ছা তাই বলবে সেই মানুষ থাকবে, সেরকম মানুষ থাকলে বিএনপির যে দশা এখন হয়েছে, আরো কিছুদিন অপেক্ষা করলে আরো করুণ পরিণতিতে দিকেই ধাপিত হতে হবে। আসল মানুষদেরকে চেনার চেষ্টা করুন, দেশপ্রেমিক নাগরিকদেরকে চেনার চেষ্টা করুন, ধর্মপক্ষে
এই দেশের নাগরিকদের পক্ষে, জাতীয়তাবাদী মূল্যবোধের পক্ষে, ইসলামী ধর্মীয় মূল্যবোধের পক্ষের মানুষগুলোকে প্যাট্রোনাইজ করুন। এই দলের মধ্যে বিভিন্ন পদের মানুষ থাকতে পারে, শুধু ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে যারা কথা বলে তারা থাকতে গেলেই তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়ার জন্য এই সকল আজকের যারা কাজ করছেন, ফজলুর রহমান সাহেবরা কাজ করে যাচ্ছেন। আমি তীব্র ভাষায় তার এই সকল বক্তব্যের নিন্দা যেমন জানাই, পাশাপাশি ফজলুর রহমান সাহেবদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাই। বাংলাদেশে এখন পর্যন্ত ভালো আছেন, আপনার মতো কয়েকজন ব্যক্তি এখন রাজপথে নেমে নেমে বিভিন্ন জায়গায় কটূক্তি যেমন করছেন, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে বৈষম্য তৈরি করছেন। আপনারা তো ভয় কেন? আপনি যদি বাংলাদেশের জনগণের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করতে না পারেন, তাহলে আপনি কিসের রাজনীতি করবেন? আপনি বাংলাদেশের মানুষের সেই কৃষ্টি কালচার সভ্যতাকে আপনি উড়িয়ে দিচ্ছেন কেন? এদেশে মাহফিল বাড়লে আপনার সমস্যা কি? এদেশে তাবলিগ বাড়লে আপনার সমস্যা কি? এদেশে হেলিকপ্টারে আলেম চললে আপনার সমস্যা কি? এদেশে এখন আপনার ভয় কেন? ফজলুর রহমান সাহেব, আমি স্পষ্ট করে বলতে চাই, আপনি এখন শঙ্কা প্রকাশ করছেন তৌহিদি জনতা আপনার গালে এখন জুতা নিক্ষেপ করবে, আপনার পোস্টার ছিঁড়ে ফেলবে, আপনার গায়ের উপরে থুতু নিক্ষেপ করবে, আপনার ভয় লাগছে। আপনি এখন ব্লেমের রাজনীতি শুরু করেছেন। জামাত শিবির আপনাকে কেন গালি দেয়, এভাবে করে বক্তব্য দিয়ে চলেছেন। আমি মনে করি ফজলুর রহমান সাহেব, আপনাকে শুধু জামাত শিবির আর তৌহিদি জনতা না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষই আপনাকে এখন চরমভাবে ঘৃণা করে, কারণ আপনি ঘৃণার কাজগুলো এই গত কয়েক মাস পর্যন্ত করেছেন। এবং আপনি যে পার্শ্ববর্তী দেশ ভারতের একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপিকে ডুবিয়ে তারপরে নতুন করে এই দেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার কাজ করছেন, সেটা স্পষ্টভাবে প্রমাণিত। এবং সেই প্রমাণ হওয়ার কারণেই জনগণ আপনার দিকে থুথু নিক্ষেপ করছে এবং দিন দিন আপনি কাউয়া কাদেরে রূপান্তরিত হচ্ছেন। যদি এখান থেকে বাঁচতে চান, জনতার কাতারে আসুন, ধর্মীয় মূল্যবোধের মানুষদেরকে শ্রদ্ধা করুন, বাংলাদেশের রাজনীতিকে প্র্যাকটিস করুন, তাহলেই সফল হবেন। সবাইকে ধন্যবাদ। বিএনপি এখন ডিফেন্সিভে খেলছে। কেন খেলছে? দলের নেতাদেরকে প্রতিনিয়ত ব্যাখ্যা দিতে হচ্ছে যে তারা সংস্কার চায় না, এটা ভুল বার্তা। সংস্কারের পক্ষে একটা জনমত তৈরি হয়েছে, এটা সত্য। তারা মনে করে যে যেন তেন ভাবে যদি নির্বাচন হয়, কেউ ক্ষমতায় আসে, তাহলে আবার শেখ হাসিনার মতন ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। সুতরাং একটা সংস্কারের মধ্যে দিয়ে কেউ আর ওই ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে পারবে না, এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এছাড়া দেশে বিদেশে সবাই চায় যে প্রতিষ্ঠানগুলো সংস্কার হোক। তো এখন বিএনপি যেটা বলছে যে সংস্কার এবং নির্বাচন মুখোমুখি না, তো সংস্কারের মতন চলতে থাকবে, নির্বাচনের মতন হবে। কিন্তু অন্যরা এই বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছে। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন বলছেন যে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আবার রিজভী বলছেন উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির ভাবমূর্তি নষ্টে ছবক দিচ্ছে, অর্থাৎ তারা আকারে ইঙ্গিতে বলা চাচ্ছে যে কোন কোন রাজনৈতিক দল মানে সংস্কার তাদের জন্য গুরুত্বপূর্ণ না, তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ক্ষমতায় যাওয়া। এই যে বক্তব্যগুলি আকারে ইঙ্গিতে তারা দিচ্ছে, এটাকে লক্ষ্য করেই রুহুল কবির রিজভী সেই কথা বলছেন। তো বোঝাই যাচ্ছে যে এখন বিএনপিকে শুধুমাত্র দিতে হচ্ছে, মানে ডিফেন্সিভ থেকে তার উত্তরগুলো দিতে হচ্ছে, বলতে হচ্ছে যে না এটা ঠিক না, ওইটা ঠিক না, আগে নির্বাচন পরে সংস্কার, এমন কথা বিএনপি কখনো বলেনি মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার বলেনি, এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে, কারণ এই সংস্কারের প্রথম দাবি বিএনপির ছিল। আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসা, এটা তো বিএনপি দাবি ছিল। তো এটাই তো সবচেয়ে একটা নির্বাচন সুষ্ঠু করা, সুষ্ঠু হওয়ার মধ্যে দিয়ে মানে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসা, এর যে গ্লোরিফাই আর তো কোনো জিনিস হতে পারে না। তো সেটাই তো বিএনপির প্রথম দাবি, এবং এটা নিয়েই তো 15 বছর বিএনপি আন্দোলন করেছে। তাহলে বিএনপির ঘাড়ে কেন চাপানো হচ্ছে যে তারা সংস্কার চায় না? এই কারণে বিএনপিকে দেখবেন যে দফায় দফায় বলতে হচ্ছে যে, ইভেন তারেক রহমানও বলেছেন যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো একটা দুরভিসন্ধি আছে। আমরা সংস্কার চাই এবং সংস্কারের জন্য আমরা 31 দফা দাবি দিয়েছি, এর আগেও সংস্কারের প্রস্তাব দিয়েছি এবং রাষ্ট্রের একটা সংস্কার দরকার। কিন্তু তারা বলছে যে এই সংস্কার
পার্লামেন্টের মাধ্যমে বাস্তবায়ন হতে হবে। আর এনসিপি বলছে যে এই সংস্কার এখনই বাস্তবায়ন করতে হবে, এখনই যে বাস্তবায়ন করবে এর ম্যান্ডেট তো নাই। এই নিয়েই একটা কি বলে মতবিরোধ বা মতদ্বৈততা আছে। রিজভী কি বলছেন যে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্টে নানা ছবক দিচ্ছেন বলে অভিযোগ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন দলের নাম ভাঙিয়ে যারা অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইটা কিন্তু খুবই দরকার। যেমন আজকে এনসিপি কিন্তু আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলেছে যে তৃণমূল পর্যায়ে বিএনপির উপর কেন্দ্রীয় বিএনপির কোনো নিয়ন্ত্রণ নেই। এটা অবশ্য তাদের ক্ষেত্রেও মানে সারা দেশে সমন্বয় এক নাম দিয়ে যে কাণ্ড চলতেছে সেটার উপরও কোনো নিয়ন্ত্রণ নেই। যাই হোক, এখন সেটা হয়তো অত চোখে বাঁধে না, কিন্তু বিএনপি যেহেতু বড় দল সেটা চোখে বাঁধছে এবং তারা সেই কারণে বলছে। আর বিএনপিকেও ব্যাখ্যা দিতে হচ্ছে যে মানে হয়তো একটা দুইটা ঘটনা ঘটছে কিন্তু পুরো দায়টা চাপানো হচ্ছে, যত বিশৃঙ্খলা সব বিএনপির দায়ী, এটা বলছে এবং এটা সরকারের কোনো কোনো উপদেষ্টাও সেই বক্তব্যটা সামনে আনছে। তো এখন পুরো বিষয়টা দাঁড়াচ্ছে এটা যে বিএনপিকে এখন অফেন্সিভের চেয়ে ডিফেন্সিভে তাকে খেলতে হচ্ছে, তাকে নানা ব্যাখ্যা উত্তর দিতে হচ্ছে, নানা অভিযোগের মানে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তাকে সামনে এগোতে হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।